হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গল্পের আসর। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি ভৌতিক গল্প। গল্পটির নাম কার্সড ভিলা, লেখক জয়দীপ চক্রবর্তী। আজ আমি আপনাদের শোনাব গল্পটির প্রথম পর্ব। তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আশা করি আপনাদের গল্পটি শুনতে ভালো লাগবে। গল্পটি পাঠে আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। নিকুঞ্জর সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই আলাপ। সাধারণত লকড প্রোফাইলের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি কখনোই গ্রহণ করি না, কিন্তু নিকুঞ্জর পাঠানো রিকোয়েস্টটা আমি কেন যে গ্রহণ করলাম তা আমি নিজেই জানি না। সম্ভবত প্রোফাইল পিকচারে নদীর ধারের ওই বাংলো প্যাটার্নের বাড়ির ছবিটাই আমাকে প্রভাবিত করেছিল মনে মনে। দিতির সঙ্গেও অশান্তি চরমে উঠেছে ততদিনে। প্রায়ই অফিস থেকে বাড়ি ফেরার সময় ভাবতাম কোথাও পালিয়ে যাই। সারাদিন অফিসের বিচ্ছিরি চাপ সামলানোর পরে বাড়িতে ফিরে এসে দিতির সঙ্গে নিত্য খিটিমিটির আমি আর নিতে পারছিলাম না। ক্লান্তি আর অবসাদ ক্রমশ যেন আমাকে ঘিরে ধরেছিল। নিকুঞ্জর প্রোফাইলে বাড়িটার ছবি দেখে মনে মনে আমি বোধহয় লোভী হয়ে উঠেছিলাম। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেওয়ার পর প্রোফাইলটা খানিক ঘুরে ফিরে এসে বুঝলাম যে ফেসবুকে নিকুঞ্জ আদৌ তেমন সক্রিয় নয়। আমাকে নিয়ে তার বন্ধুর সংখ্যা মাত্র ৩। প্রোফাইলে একটাই পোস্ট, এই বাড়ির ছবিটা। ক্যাপশনে ইংরেজি হরফে লেখা কার্সড ভিলা কলিং ইউ। চোখ বুলিয়ে দেখলাম দিন ৫ আগের পোস্ট। মেসেঞ্জারে টুং আওয়াজ করে মেসেজ ঢুকলো। হ্যাঁ, নিকুঞ্জই লিখেছে, আমাকে গ্রহণ করলেন এর জন্য ধন্যবাদ। আমিও স্মাইলি পাঠিয়ে জিজ্ঞাসা করলাম, প্রোফাইলের এই বাড়িটা কি আপনারই? বাড়িটা কি আপনার পছন্দ? থাকতে ইচ্ছে করে? আমার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উল্টে নিকুঞ্জই জিজ্ঞাসা করেছিল মেসেঞ্জারে। করে, সত্যি কথাই লিখেছিলাম আমি। নিকুঞ্জ আমার উত্তরে স্মাইলি পাঠিয়েছিল। নিকুঞ্জর সঙ্গে এরপর থেকে মেসেঞ্জারে কথাবার্তা হতো মাঝে মধ্যে। ২-১বার মেসেঞ্জারে কলও করেছে সে আমায়। আর প্রতিবারই অফিস থেকে ফেরার সময়, ঠিক যখন বাস স্ট্যান্ড থেকে হেঁটে নিজেদের পাড়ায় ঢুকে বাড়ির দিকে হাঁটছি সেই সময়টুকুর মধ্যে। যখনই আমার সঙ্গে তার কথা হয়েছে, মামুলি কুশল বিনিময়ের পরেই সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার কার্সড ভিলায় যাবার জন্য। একটা অদ্ভুত টাইপের চাপা ফ্যাঁসফেঁসে গলায় সে হেসে বলেছে, সামনের পূর্ণিমা তো শনিবার পড়েছে, সন্ধ্যের দিকে চলে আসুন না জয়ন্তবাবু, কার্সড ভিলা আপনার জন্যই অপেক্ষা করছে। আপনি কি ওখানেই থাকেন? আমি জিজ্ঞেস করেছিলাম। থাকি, আবার থাকিও না। নিকুঞ্জ ফিক ফিক করে হেসে উঠেছিল। চলে আসুন তো, আমি থাকি আর না থাকি কোনো অসুবিধা হবে না আপনার। আপনি নিজে না থাকলে কোন পরিচয়ে বলবেন নিকুঞ্জ করের আমন্ত্রণে এসেছেন আপনি? ব্যাস, আর একটি কথাও বলতে হবে না আপনাকে। ধনঞ্জয় সব ব্যবস্থা করে দেবে। ধনঞ্জয় আবার কে? ওই ভিলার কেয়ারটেকার, চমৎকার মানুষ। আর তার হাতে রান্না তো যাকে আপনারা বলেন অমৃত। আর ভাড়াপত্তর? আরে আগে তো আসুন মশাই, এইটুকু বলতে পারি, পয়সা কড়ির দিক থেকে অন্তত ঠকবেন না। নিকুঞ্জকে আমি পছন্দ করি কিনা জানি না, কিন্তু আলাপ হওয়ার পর থেকেই তার প্রতি কেমন একটা যেন আকর্ষণ বোধ করছি। লোকটাকে আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়। আর কেন জানি মনে হয় দিন ২-১ নিভৃতির জন্যে কার্সড ভিলাই এই মুহূর্তে আমার একমাত্র গন্তব্য। অতএব দিতিকে বিশেষ কাজে দিন ২-১ জন্য বাইরে যেতে হচ্ছে বলে পূর্ণিমার দিনে সত্যিই ডায়মন্ড হারবার লোকালে চেপে বসেছিলাম। আজ তেমন ভিড় ছিল না। ট্রেনে উঠে বসার জায়গাও পেয়ে গেলাম। শীত পেরিয়ে বসন্ত এসেছে। ট্রেনের জানালা দিয়ে দেখছিলাম রেল লাইনের দুপাশের গাছপালা, নতুন সবুজ পাতা আর হরেক রঙের ফুল সেজে উঠেছে। আমার মনের মধ্যে মেঘও সরে যাচ্ছিল ধীরে ধীরে। বেটা, ও ভিলা মে মত যা। একটা ভারী গলা শুনে চমকে জানালার দিক থেকে মুখ ফেরাতেই সাধুটিকে দেখতে পেলাম।
মগরাহাট স্টেশন পেরিয়ে ট্রেন সংগ্রামপুরের দিকে ছুটছে তখন। আমি এমনই অন্যমনস্ক ছিলাম যে সাধু বাবা কখন ট্রেনে উঠে আমার মুখোমুখি বসেছেন খেয়ালই করিনি। আমি তার মুখের দিকে চাইতেই ভারী স্নেহের সুরে তিনি আবার বললেন, মত যা বেটা, উস চক্কর মে বহুত খতরা হো সকতা। প্রতি বছরেই দেখেছি গঙ্গাসাগরে মেলা টেলা মিটে যাওয়ার পরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুদের দু একটা দল কিছুদিন থেকে যায়। আশেপাশের অঞ্চলে ঘুরে বেড়িয়ে তারা দুর্বল মনের মানুষদের নানা বিপদের কথা শুনিয়ে তুমুল ভয় পাইয়ে দেয়। তারপর প্রতিকার স্বরূপ বাঘের দাঁত, হরিণের লোম, সিঁদুর মাখানো রুদ্রাক্ষ এইসব হরেক জিনিস গুছিয়ে দিয়ে টাকা রোজগার করে। কাজেই সাধুর কথায় আমি খুব একটা আমল দিলাম না। তিনি তার ঝোলা থেকে একটা ছোট কৌটো বের করলেন। সেই কৌটো কিছুক্ষণ ধরে রইলেন নিজের কপালের সামনে। চোখ বুজিয়ে বিড়বিড় করে কী সব বলে চললেন অনুচ্চারে। তারপর কৌটো খুলে সত্যি সত্যিই একটা কাজু বাদাম আকৃতির রুদ্রাক্ষ বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি হাসলাম। ঠিকই ভেবেছিলাম। সাধু বেশি কিছু বলার আগেই পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে তার হাতে গুঁজে দিলাম আমি। সাধু একটুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। তার দৃষ্টি বড় অদ্ভুত, যেন ধারালো ছুরির মতো আমার মনের ভেতর ঢুকে যাচ্ছে। আমি চোখ নামিয়ে নিলাম। তিনি স্মিত হাসলেন। তারপর আমাকে অবাক করে দিয়ে 10 টাকার নোটটা ফিরিয়ে দিয়ে বললেন, 16 আনা দে বেটা। মানে 1 টাকা? উপর নিচে মাথা দোলালেন তিনি। আমি ইতস্তত করছিলাম। তিনি আবার বললেন, দে দে বেটা, দের মাত কর। আমি পার্স থেকে একটা 1 টাকার কয়েন বের করে তার হাতে দিতেই সাধু উঠে দাঁড়ালেন। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছিল। সাধু দরজার দিকে এগিয়ে গেলেন। নেমে যাওয়ার আগে তিনি আবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে চাইলেন। তারপর বললেন, দো বাত ইয়াদ রাখনা, कोई माया से नहीं भूलना और वो रुद्राक्ष को कभी खुद से जुदा मत करना। সাধু ট্রেন থেকে নামার পর আমার দিকে একবারও আর না তাকিয়ে হন হন করে হেঁটে আমার দৃষ্টিপথের অন্তরালে হারিয়ে গেলেন। ডায়মন্ড হারবার স্টেশনে নেমে ঘিঞ্জি রাস্তা দিয়ে খানিকটা হেঁটে বড় রাস্তায় উঠলাম। বড় রাস্তা ধরে বাঁদিকে 10-20 পা এগিয়ে একটা নির্দিষ্ট চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ইতস্তত করছিলাম। দ্রুত সন্ধে নামছে। আকাশে আলো মরে আসছে ক্রমাগত। নিকুঞ্জ আমাকে এখানেই দাঁড়াতে বলেছিল। এখান থেকে আমাকে ধনঞ্জয় সঙ্গে করে নিয়ে যাবে, এমনই বন্দোবস্ত করা ছিল। আমার পাশে দাঁড়িয়ে এক ভদ্রলোক মাটির ভাঁড়ে চা খাচ্ছিলেন। আমার দিকে সরু চোখে চেয়ে জিজ্ঞেস করলেন, যাবেন কোথায়? কর্সভিলা। চা চলকে উঠল তার হাত কেঁপে গিয়ে। পাগল নাকি আপনি? কেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। ভদ্রলোকের উত্তর শোনার সুযোগ আর হলো না। জয়ন্তবাবু তো? একটু সরু গলায় নিজের নামটা শুনে ঘুরে দেখলাম একজন রোগা পৌর মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। পরনে রংচটা প্যান্ট আর ফতুয়া, একটা গামছা মাথায় আর গলায় পেঁচানো। আমি লোকটার দিকে ফিরতেই সে হেসে বলল, দাঁড়াতে হলো বুঝি খানিক? আর বলবেন না, যা ভিড় রাস্তাঘাটে। আসুন আসুন, আমি টোটোকে নিয়ে এসেছি, পৌঁছতে বেশি সময় লাগবে না। ধনঞ্জয়? আমি নিশ্চিত হওয়ার জন্য বললাম। হ্যাঁ বলেই হাঁটা লাগালো ধনঞ্জয়। আমিও তড়িঘড়ি অনুসরণ করলাম তাকে। কর্সভিলা পুরনো কিন্তু আকর্ষণীয়। দোতলা বাড়িটিতে সেকেলে ফার্নিচার আর তৈলচিত্র। ধনঞ্জয় বলল, আপনার জন্যে দোতলার ঘরটিকেই রাখতে বলেছেন কর্তামশাই। ঘরের লাগোয়া বারান্দা থেকে নদী দেখতে পাবেন আপনি। আজ পূর্ণিমা, রাতে নদীর জলে জ্যোৎস্না নেমে এলে কি যে রূপ খোলে চত্বরটার, যে দেখেনি কল্পনাও করতে পারবে না। বেশ বেশ, আমি খুশি হয়ে বললাম। রাতে কি খাবেন? ধনঞ্জয়কে স্পষ্টতই খুব খুশি খুশি লাগছিল। আমি বললাম, তোমার রান্নার তো খুবই প্রশংসা শুনেছি ধনঞ্জয়। নিকুঞ্জ বলেছে
মামুলি রান্নাও নাকি তোমার হাতে অমৃত হয়ে ওঠে। অমৃত না বিষ তা বলতে পারবো না বাবু। ধনঞ্জয় অদ্ভুত রহস্যময় মুখ করে হাসল। ধনঞ্জয়ের রান্নার হাত সত্যিই অসাধারণ। বড় তৃপ্তি করে খেলাম অনেক দিন পর। খেয়ে দিয়ে নিজের ঘরে এসে ঢুকেছি। ধনঞ্জয় বলল, মিষ্টি পাতার পান খাবেন বাবু? আমি চোখ টিপে বললাম, পান খেয়ে কি আর মন ভরবে হে? এমন নির্জন জ্যোৎস্নার রাত আমার যে পান করতে ইচ্ছে করছে ধনঞ্জয়। সে বন্দোবস্তও আছে বাবু। এছাড়াও যদি আপনি বলেন তো। ধনঞ্জয়ের ইশারা বুঝতে অসুবিধা হলো না আমার। আমি খুশি খুশি মুখ করে বললাম, এমন আদর যত্ন পেলে আমার যে আর এখান থেকে ফিরে যেতে ইচ্ছে করবে না গো। সত্যি বলছেন? ধনঞ্জয়ের চোখ মুখ ঝিকমিকিয়ে উঠল। কর্তা বড় খুশি হবেন বাবু, বড় নিশ্চিন্ত হবেন আজ। আমি অবাক হয়ে বললাম। ধনঞ্জয় আর কোনো কথা না বলে নিঃশব্দে উঠে পড়ল। মৃদু গলায় প্রায় স্বগোক্তির ঢঙে বলে উঠল সে, করভিলায় রাত আজ বড় অন্যরকম বাবু। ছোট কর্তার এলেম আছে। আপনি একেবারে ঠিক দিনেই এসেছেন। ধনঞ্জয়ের শেষ কথাগুলো বড় অদ্ভুত শোনালো। ঠিক কি বলতে চাইল সে আমার বোধগম্য হলো না। বাইরের পৃথিবী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। বাংলোর সামনের সবুজ ঘাসের লন, লনের ওদিকে রাস্তা, রাস্তার ওপাশে নদীর জল, সর্বত্র ছড়িয়ে আছে সেই আশ্চর্য সুন্দর আলো। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে দোতলা ঝুল বারান্দায় গিয়ে বসলাম। সামনে কাঁচের টি টেবিলে ধনঞ্জয় সুরার বোতল আর পানপাত্র পরিপাটি করে সাজিয়ে রেখে গেছে। দিতির কথা খুব মনে পড়ছিল। একটা অপরাধ বোধ জাগছিল মনের মধ্যে। আমি গ্লাসের পানীয়টুকু দ্রুত শেষ করলাম। রাত গড়িয়ে চলেছে সন্তপর্ণে। বাইরে ঝিঝি ডাকছে একটানা। পরের পেগটা খানিক বড় করেই বানালাম। শীতকাল নয়, তবুও নদীর দিকটা যেন কুয়াশায় ঢেকে যাচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই মনে হলো জ্যোৎস্না আর কুয়াশা মাখামাখি হয়ে কি একটা অস্পষ্ট অবয়ব তৈরি হচ্ছে যেন। এক নারী, দুহাত প্রসারিত, খোলা চুল মেঘের মতো উড়ছে নদীর দিক থেকে ছুটে আসা হাওয়ায় ভর করে। আমি কি নেশাগ্রস্ত হয়ে পড়েছি? নিজেই চোখ টোক মুছে আবার তাকালাম নদীর দিকে। না, নারী মূর্তিটিকে স্পষ্ট দেখতে পাচ্ছি। জ্যোৎস্না ও কুয়াশার মধ্যে দিয়ে ধীর পায়ে ক্রমশ এই বাংলোর দিকে এগিয়ে আসছে। কে এই নারী? এত রাতে কেনই বা সে বাংলোর দিকে আসছে? মনের মধ্যে প্রশ্নটা জাগতেই আমার বুকের মধ্যে থেকে কে যেন বলে উঠল, সামহাল কে বেটা। গলাটা কোথায় যেন শুনেছি। মাথা কাজ করছে না পুরোপুরি। গ্লাসের অবশিষ্ট তরল গলায় ঢেলে উঠে দাঁড়ালাম। আমি যেই দাঁড়ালাম, নিচে নামার সিঁড়ির দিকের ঘরটায় ঝলমল করে আলো জ্বলে উঠল। এক নারী কণ্ঠ আমার কানের কাছেই চাপা গলায় বলে উঠল, কই এসো, আজ তোমার জন্যেই তো কর্তারা আসর বসিয়েছেন নাচঘরে। আমি চমকে উঠলাম। চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। কর্সভিলায় কি যে ঘটছে আমি কিছুই তার মাথামুন্ডু বুঝতে পারছি না। যখন ওপরে উঠে স্পষ্ট মনে আছে ঘরটা বন্ধ ছিল। পায়ে পায়ে ঘরটার দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে পরিচিত চাপা ফ্যাসফ্যাসে গলার আহ্বান ঠিকরে এলো, আসুন জয়ন্তবাবু, কর্সভিলার সমস্ত আয়োজন আজ শুধু আপনার জন্যে। নিকুঞ্জ? আমি অবাক হয়ে বললাম, আসুন। নিকুঞ্জ হাতছানি দিয়ে ডাকলো আমায়। নিকুঞ্জর চোখে মুখে এমন কিছু ছিল যা আমার দেখে ভারী অস্বস্তি হতে শুরু করলো। এক সুন্দরী সুরাপাত্রে সুরা ঢালছিল যত্ন করে। আমার চোখে চোখ পড়তেই ভারী মিষ্টি করে হাসল সে। প্রায় সম্মোহিতের মতো ঘরের মধ্যে ঢুকে পড়লাম আমি। আগেকার দিনের জমিদার বাড়িগুলো জমকালো নাচঘরের মতোই এই ঘর সাজানো গোছানো। ঘরের সিলিংয়ে
দামি ঝাড় লণ্ঠন, মেঝের ওপরে ফরাস পাতা, ঘরের দেওয়ালে একটা রংচটা তৈলচিত্র, রাশভারী পুরুষ মানুষের। সেই আশ্চর্য সুন্দরী সুরাপাত্র এগিয়ে দিল, তারপর এক হাতে জড়িয়ে নিল আমাকে। রাতের নদীর জলের মতোই ঠান্ডা তার শরীর। আমার শরীর শিউরে উঠল। সাপের মতো আমাকে পেঁচিয়ে ধরে সেই নারী খিলখিল করে হেসে উঠল। নিকুঞ্জও সেই হাসিতে যোগ দিল। দেখলাম তার হাসির দমকে দেওয়ালে টাঙানো তৈলচিত্রটি থরথর করে কাঁপছে। নিকুঞ্জ শীতল কণ্ঠে বলল, নিজের শরীর তো অনেক দিন ভোগ করলেন জয়ন্তবাবু, ও শরীরটা এইবার আমাদের দিয়ে দিন। কবে থেকে একটা রক্তমাংসের জীবিত শরীর খুঁজে বেড়াচ্ছি, বাবাকে কথা দিয়েছিলাম। নিকুঞ্জ সেই আন্দোলিত ছবিটির দিকে চেয়ে আবার হেসে উঠল আর বলল, বড় আনন্দে আছেন তিনি। আপনার শরীরটি তাকে উৎসর্গ করে আজ আমি দায়মুক্ত হব। মহিলার দিকে চেয়ে হাতের ইশারা করল নিকুঞ্জ। জয়ন্তবাবুকে শেষবারের মতো সুযোগ দাও করবি। কোনো বাজনদার নেই ঘরে, তবু সারেঙ্গিতে সুর উঠল। বাঁয়া তবলায় বোল উঠল নিপুণ হাতের চাটিতে। করবি মাথা ঝুঁকিয়ে সেলাম করল দেওয়ালে টাঙানো ছবির দিকে চেয়ে। চোখে মুখে স্পষ্ট লাস্য ফুটে উঠল তার। নিকুঞ্জ দুহাত মাথার উপরে তুলে অদ্ভুত সুরে বলে উঠল, বাবা, বলি প্রস্তুত। ছবি থেকে নেমে এসে তুমি তা গ্রহণ করো এইবার। আমি ভীতু নই, তবুও সারা শরীর কেঁপে উঠল আমার। স্পষ্ট দেখলাম ছবির সেই আবছা পুরুষ মূর্তি স্বচ্ছ সাদাটে ধোঁয়ার আকারে বেরিয়ে এসে ক্রমশ গ্রাস করছে আমাকে। নিকুঞ্জ আর নর্তকী করবি হাড় হিম করা হাসি হাসছে একটানা। মরিয়া হয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলাম ধনঞ্জয়ও সিঁড়ি বেয়ে উঠে এসেছে দরজার সামনে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল ধকধক করে। মাথার মধ্যে তীব্র ব্যথা বোধ করলাম। দেহরন্ধ্রগুলি দিয়ে কিছু যেন একটা ঢুকে যেতে চাইছে শরীরের মধ্যে। আমার চৈতন্য লোপ পাচ্ছে বুঝতে পারছিলাম, চোখ বুজে আসছে। তখনই করবি এগিয়ে এসে দুহাতে আসলে সে জড়িয়ে ধরল আমাকে। আমি চাইনি আদৌ, তবু মনে হলো ওই অচেনা নর্তকী রহস্যময়ী শরীরে ক্রমশই হারিয়ে যাচ্ছি আমি। হঠাৎই কানের কাছে বেজে উঠল একটা মৃদু অথচ স্পষ্ট কণ্ঠস্বর, মায়া সে মত ভুলনা বেটা। আমি চমকে উঠলাম। তো শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। এর শেষ অংশটি শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।